মুরগি মিলন নামে যাকে সবাই চিনতেন তার আসল নাম হুমায়ুন কবির মিলন। ঢাকার শীর্ষ সন্ত্রাসী। একসময় তিনি ঢাকা শহর দাপিয়ে বেড়াতেন, চলতেন দলে বলে গাড়ি হাঁকিয়ে, আগে পিছে অস্ত্র সমেত পাহারা নিয়ে। বছরে ২-৩ বার গ্রেপ্তার হয়ে সংবাদপত্রের শিরোনামও হতেন। বিমানবন্দর থেকে সূত্রাপুর সবই ছিল তার নিয়ন্ত্রণে। ইস্কাটন থেকে বাংলা মোটরের দিকে যেতে হাতের বাঁয়ে হেলেনা সেন্টার, সেখানে এখন মোটর পার্টসের বড় বড় দোকান। সেই মার্কেটের পেছনে একটি ঘর ছিল সন্ত্রাসী লিয়াকতের ব্যক্তিগত কার্যালয়। প্রতিদিন বিকেলে সেখানে মিলনও আসতেন। তার চলাফেরায় কোনো রাগঢাক ছিল না। ৯০-এর দশকের শুরুতে যেসব সন্ত্রাসী ঢাকা শহর কাঁপাতেন তাদের অনেকেই ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর যুবলীগ ছাত্রলীগে যোগ দেন। বাহিনী তৈরি করে তারা রীতিমতো এলাকা দখলে মেতে ওঠেন। এই সময় যেসব সন্ত্রাসীর উত্থান হয় তাদেরই একজন মুরগি মিলন। স্বাধীনতার পর মুরগি মিলন প্রভাবশালী নেতা মোস্তফা মহসিন মন্টু ও হেমায়েতুল্লাহ আওরঙ্গের ঘনিষ্ঠ হন। ১৯৭৮ সালের দিকে এলিফ্যান্ট রোডে জুতার দোকান দেন। পরে তিনি মার্কেট এবং তৈরি পোশাকের প্রতিষ্ঠান করেন। ১৯৭৫ সালের ২৩ এপ্রিল চোরাচালানের মামলায় পুলিশ তাকে প্রথমবার গ্রেপ্তার করে। মুরগি মিলনের জন্ম মুন্সিগঞ্জে হলেও থাকতেন রাজধানীর ফ্রি স্কুল স্ট্রিটে। তারা ছিলেন দুই ভাই। বাবা তাজুল ইসলাম হাতিরপুলে মুরগির ব্যবসা করতেন। ১৮ বছর পর্যন্ত মিলন সেই ব্যবসা দেখাশোনা করেন। সে কারণে বড় হয়েও তার নামের সঙ্গে মুরগি শব্দটি লেপ্টে যায়। মুরগি মিলনের স্ত্রী নাসরিন কবির ডলির বাবা ছিলেন সাবেক জেলা জজ। একজন জেলা জজ কেন তার মেয়েকে এমন সুপাত্রের হাতে তুলে দেবেন, তিনি মেয়েকে অন্যত্র বিয়ে দেওয়ার আয়োজন করলেন। খবর পেয়ে মুরগি মিলন ডলিকে বাড়ি থেকে তুলে এনে বিয়ে করেন। মুরগি মিলন মোট কতবার গ্রেপ্তার হয়েছিলেন তার ঠিক নেই, তবে তিনি প্রতি বছর ২-৩ বার গ্রেপ্তার হয়ে জেলে যেতেন। এরপর জামিনে বেরিয়ে এসে ঘুরে বেড়াতেন, তবে কখনো একা চলাফেরা করতেন না। তার বিরুদ্ধে সে সময় ১৬-১৭টি মামলা ছিল, যার প্রায় সবগুলোই চোরাচালানের। পুলিশ কর্মকর্তারা বলতেন তিনি ছিলেন স্বর্ণ চোরাচালানের রিং লিডার। তার প্রধান কাজ ছিল বিমানবন্দরে আসা সোনার চালান নিরাপদে ছাড়িয়ে এনে সীমান্ত পার করে দেয়া। এই সোনায় লগ্নি করতেন ভারতের কয়েকজন ব্যবসায়ী। ভারত থেকে গরুর যে চালান আসতো তার সঙ্গে সোনার দামের সমন্বয় করা হতো, অর্থাৎ সোনার বদলে গরু আসতো ভারত থেকে। সোনা পাচারে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিমানবন্দর এলাকা নিয়ন্ত্রণে রাখা। তবে পাচার হয়ে সোনা যেহেতু প্রথমে তাঁতীবাজার আসতো, সে কারণে তাঁতীবাজারের নিয়ন্ত্রণও বড় ব্যাপার ছিল। এই নিয়ন্ত্রণ নিয়েই মুরগি মিলনের সঙ্গে বিরোধে জড়ান কালা জাহাঙ্গীর ও টোকাই সাগর। এক পর্যায়ে কালা জাহাঙ্গীর তাঁতীবাজারের নিয়ন্ত্রণ নিতে চান, আর টোকাই সাগর নিয়ন্ত্রণ চাইলেন বিমানবন্দরের। দুজনের স্বার্থ মিলে গেলে পথের কাঁটা হয়ে দাঁড়ান মুরগি মিলন। এরপর তারা মুরগি মিলনকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেন, কিন্তু সেটাও সহজ ছিল না। মুরগি মিলন সবসময় পাহারায় চলতেন। তাকে কিছু করতে হলে বিশাল আয়োজন দরকার। ২০০০ সালের ২৭ সেপ্টেম্বর ক্যান্টনমেন্ট থানায় একটি চোরাচালান মামলায় হাজিরা দিতে আদালতে যান মুরগি মিলন। এরপর আর বেঁচে ফেরা হয়নি তার। মৃত্যুর সময় বিপুল পরিমাণ ব্যবসা বাণিজ্য ও সম্পদ রেখে গেলেও কোনো উত্তরাধিকার রেখে যেতে পারেননি মুরগি মিলন। নাসরিন কবিরের সঙ্গে ১৬ বছরের সংসারে তার কোনো সন্তান ছিল না। মুরগি মিলন নিহত হলে তার বিপুল সম্পত্তি চলে যায় স্ত্রী নাসরিনের নিয়ন্ত্রণে। মিলনের ৩ ভাই ও ১ বোন সম্পত্তি থেকে বঞ্চিত হন। মুরগি মিলন হত্যাকাণ্ডের ১৪ বছর পর ২০২১ সালে আদালতে দায়ের করা একটি নালিশি মামলা নিয়ে হঠাৎ সবাই নড়েচড়ে বসেন। মামলাটি করেন মিলনের স্ত্রী নাসরিন কবির ওরফে ডলির মা সালেহা বেগম। মামলাটি করা হয় ২০১৪ সালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। এতে বলা হয়, মুরগি মিলন নিহত হওয়ার পর তার স্ত্রী নাসরিন বিয়ে করেন মাহবুবুর রহমান সর্দার নামের এক ব্যক্তিকে। তাদের একটি ছেলেও রয়েছে, কিন্তু সম্পত্তির লোভে মাহবুবুর রহমান শরীরে বিষাক্ত ইনজেকশন প্রয়োগ করে হত্যা করেন নাসরিনকে।
নাসরিন মারা যাওয়ার 34 দিনের মাথায় কাউকে কিছু না জানিয়ে আদালতের মাধ্যমে সব সম্পত্তি নাবালক সন্তানের নামে হস্তান্তর করিয়ে নেন মাহবুব। এরপর তিনি সেই নাবালকের অভিভাবক হয়ে সব সম্পত্তি ভোগ করতে থাকেন। এই সম্পদের মধ্যে উত্তরায় 5 কাঠা জমি, পুরানা পল্টনে ফ্ল্যাট ও হাতিরপুলে ইস্টার্ন প্লাজার পাশে বেলভিউ নামে 9 তলা একটি বাণিজ্যিক ভবন রয়েছে, যে ভবন থেকে মাসে ভাড়া আসে 8 লাখ টাকা। আদালতে করা মামলায় সালেহা খানম, মাহবুবের ভাই খোকন সর্দার ও নাসরিন যেই হাসপাতালে মারা যান সেই হাসপাতালের চিকিৎসক সালেহ আহমেদকেও আসামি করেন। এই মামলার তদন্তে নেমে পিবিআই অনেক চেষ্টা করে, কিন্তু অনেক দিনের ঘটনা হওয়ায় বাদীর অভিযোগের সপক্ষে সব তথ্য প্রমাণ জোগাড় করতে পারেননি তারা। সে কারণে বাদীর অভিযোগ প্রমাণিত হয়নি বলে আদালতে প্রতিবেদন দেয় পিবিআই। সেই মামলা এখনো হাইকোর্টে চলছে। নির্মম বাস্তবতা হলো, ত্রাসের রাজত্ব চালিয়ে মিলন যে বিপুল সম্পত্তি করেছিলেন তার কিছুই তিনি ভোগ করতে পারেননি, রেখে যেতে পারেননি উত্তরাধিকার। এখন সেই সম্পদ চলে গেছে অন্যের হাতে, তারাই ভোগ করছে মুরগি মিলনের শত কোটি টাকার সম্পদ, আর এরই নাম হয়তো বিধির বিধান। ঢাকা এক্সপ্রেস, ডেস্ক রিপোর্ট।